ম্যাক্সিমাম জায়গা ভুল হয়েছে, যেগুলো পারিনি অ্যাপটিটিউডেই তো উইক, আন্দাজে দিয়েছি ম্যাক্সিমাম। যা কঠিন করেছে না অ্যাপটিটিউড, সব ভুল। এটা আমার ছবি এঁকে করা উচিত ছিল, আমি ভাবছিলাম এটা ছবি এঁকে করবো, আন্দাজে দিয়েছি। 4/6 হবে রে, এইরকমই হবে ছবিটা। প্যারালাল যে দুটো, আর এখান থেকে হচ্ছে রেডিয়াস 7, জাস্ট তোমার ডিস্টেন্সটা বের করতে বলেছে এখানে। সেটাও ভুল হয়ে গেল, আন্দাজে দিয়েছি সব। 2x 3x হবে রে, এটা ধরে নিতে হবে। কারণ ফেব্রুয়ারির দিনটা লিপ ইয়ারের দিন, সেই জন্য আমি এটা দিয়েছি, বুঝে শুনে দিয়েছি একদম, লিপ ইয়ার। এটা তো দেখেই বোঝা যাচ্ছে, অপশন চেক করলেই হয়ে যাবে। বলেছে যে প্রোডাক্ট অফ 3 ইন্টিজার্স ইজ প্রাইম নাম্বার, আর তারা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। ইন্টিজার তিনটে কী হতে পারে, এই তিনটের মাল্টিপ্লাই করে দেখো প্রাইম নাম্বার আছে। এটা কোনোদিন প্রাইম নাম্বার হবে না 45, এটা 15, কোনোদিন প্রাইম নাম্বার না। শুধুমাত্র এইটা গুণ করলে 3 আসে, যেটা একটা প্রাইম নাম্বার। দেয়ার এক্সিস্ট নো, এটা তো হবেই না কোনোদিন। একদম একদম। যেগুলো কঠিন সেগুলো আমার করার দরকারই ছিল না। এই তো সব নিয়ে গেল -0.5। আমি ভাবছিলাম এই বড়টাই আনসার হবে, আমি এটা আবার টিক করে আবার এইখানে চলে গেছি ভুল করে, কি করলাম। এটা সবাই জানে, রাস্টেড মানে হচ্ছে মরিচা। রাস্ট কী করে ক্রিয়েট হয় সেটা দিয়েছিল। এবার শুরু আসল জিনিস। এটাও ভুল হয়ে গেল। এটা ঠিক আছে, আর হওয়া উচিত, কারণ এক্সচেঞ্জ যেটা আছে ওইটা স্ট্রিক্টলি <1/n², উইচ ইজ কনভার্জেন্ট। আর এইটা yn যেটা আছে, এটা কচি ইন্টিগ্রাল টেস্ট দিয়ে ইজিলি বলা যায় n টেন্ডিং টু ইনফিনিটিতে ইনফিনিটি হয়ে যাবে, ডাইভারজেন্ট। ওকে, একদম এটাই, ওই কেসটাই করেছে যেটা এরা করেছে। বেশ, কচি কনডেনসেশন দিয়েও করা যায়, কচি ইন্টিগ্রাল দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। 2 পাওয়ার n এর সামেশন, আর সামেশন a2n মানে a সাবিক্স এ 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার n কনভার্জ আর ডাইভার্স টুগেদার, অর্থাৎ ওটা হচ্ছে কচি কনডেনসেশন টেস্ট। আমি ইন্টিগ্রাল দিয়ে করেছিলাম, এটা মুখে মুখে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটাও একটা ভালো কোয়েশ্চেন, এগেইন এ গুড কোয়েশ্চেন। এটা এভাবে না করে
হ্যাঁ, কিন্তু এটা একটা ভালো টেকনিক। আমি কী করেছি, এর পাওয়ারের লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি জি এক্স ইন্টু এফ এক্স মাইনাস ওয়ান ইউজ করেছি, তাও হবে, এখন অসুবিধা নেই। ও শিট, এটাও ভুল হয়ে গেল। এটা মোস্ট প্রবাবলি জ্যামের কোয়েশ্চেন, আইআইটি জ্যামের। আর মোটামুটি মনে হচ্ছে 2017 সালের কোয়েশ্চেন এটা। আমি অনেক দিন আগে মনে হয় দেখেছিলাম এটা ইউটিউবে, বইতে। তার মানে বইতে কি ভুল ছিল? যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে এইটা, উইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। মোস্ট প্রবাবলি বি অপশান মনে হয়। সি কী করে আসছে কে জানে, দেখি সলিউশন। ইন্ট্রিগেশনটা অপশান হবে, তার মানে বইতে নিশ্চয়ই ভুল ছিল হয়তো। বাবা, কিছু কোয়েশ্চেন জ্যামের করেছে এখানে, আইআইটি জ্যামের। আমি এটাও ভাবছিলাম, কিন্তু এটা হবে না, কারণ পাওয়ার সেটের কার্ডিনালিটি 2 পাওয়ার n হয়, m স্কোয়ার কোনোদিন হয় না। আর এটা ভাবছিলাম এইটা হবে না এইটা হবে। শিট শিট শিট, ফর সাম বি সলিউশন হচ্ছে এইটা, এই যে পি অফ বি হচ্ছে 2 স্কোয়ার। এটা একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেওয়া উচিত জ্যামের এক্সামেও। একটা রিপিটেড লিমিটের কোয়েশ্চেন তো করা উচিত। এটাই হবে, ঠিকই ছিল। আমি এটা অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তার পরে সি অপশান দিয়েছি। এরকম টাইপের যদি থাকে ভি ইকুয়াল ইউ ওয়ান প্লাস ডাব্লু ইউ টু প্লাস ডাব্লু, দেন ইউ ওয়ান আর ইউ টু কখনোই সমান হবে না, এরকম ডিরেক্ট স্থান থেকে কোনো লেখা যায় না এরকম আকারে থাকলে। ওকে, এতে একদম ইজি, ট্রেস জিরো হবে। এইটা এখানে 99 আছে, এখানে 99 আছে, আমার অতটা টাইম নেই 99 অবধি করার। একটা ছোট এক্সাম্পল নিয়ে চেক করবে, একটা বেসিস নিয়ে নাও, পলিনোমিয়াল কী আছে, ডিগ্রি 99 আছে, তো একটা ইয়ে করো, পি টু নিয়ে নাও, পি টু ডাইমেনশন 3, তাই তো 1x(x²), আমি কী করেছিলাম p3 নিয়েছিলাম, 1x(x²) x³ নিয়েছিলাম, নিয়ে একটা ছোটো একটা এক্সাম্পল নিয়ে অলওয়েজ চেক করা উচিত। লম্বা লম্বা যখন থাকবে তখন ছোটো এক্সাম্পল নিয়ে চেক করতে হয়, তখন দেখা গেলো যে ট্রেস জিরো। এরা পুরো একটা ছোটো এক্সাম্পল থেকে তুমি দেখবে যে যত n+1 টাইপের যদি থাকে তাহলে বুঝতে হবে যে বড়গুলোর ক্ষেত্রেও এরকম হোল্ড করবে সিমিলারলি। ফেল টু হ্যাভ ইউনিক সলিউশন মানে ডিটারমিনেন্ট জিরো হবে। যদি বলতো হ্যাভ ইউনিক সলিউশন, ডিটারমিনেন্ট নন জিরো হতো। তাহলে নন জিরো যদি হতো, তাহলে যে যদি বলতো যে উইল হ্যাভ ইউনিক সলিউশন, তাহলে ওই নন জিরো মানটা বাদ দিয়ে বাকিগুলো ইউনিক সলিউশন হতো। ইউনিক সলিউশন ইফ ল্যামডা ইকুয়াল, যদি বলতো ল্যামডা ইকুয়াল ডাজ হ্যাভ ইউনিক সলিউশন ইফ ল্যামডা ইজ ইকুয়াল দিয়ে কোয়েশ্চেন দিয়ে দিল, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল, তখন ইকুয়াল বলেছে, তখন এই অপশানটা বাদ দিয়ে বাকি তিনটে অপশান কারেক্ট হবে। এরকম কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষায় দিতে পারে। অলওয়েজ যে বলবে যে ইউনিক সলিউশন নট ইকুয়াল টু, তখন 7/2 মাইনাস হবে, ফেল টু হ্যাভ ইউনিক সলিউশন। আচ্ছা, সলিউশন হচ্ছে এইটা। ও, এরা আবার ইয়ে করেছে, অপারেশন লাগিয়েছে, ঠিক আছে, ডিটারমিনেন্ট জিরো করলেও হতো, নন জিরো। হ্যাঁ, এটাও একটা ইজি কোয়েশ্চেন। একদম ইজি কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড বেস দিয়ে করলে হয়ে যেত। এই স্ট্যান্ডার্ড বলছি, এই ইয়ে তোমার বেসিস P2 P3,
P3 দিয়ে করতে হবে, এটা আমি করেছিলাম। এটা ভুল হয়ে গেল, আমি এটা আন্দাজে দিয়েছিলাম, এটা ভাবছিলাম বারবার যে এই অপশানটা হবে। ইস, কারণ এদের আইগেন ভ্যালু কখনো সেম হবে না, আর জিরো আইগেন ভ্যালু দুটো সেম। আমি সে কেন যে দিলাম, এইটা করা উচিত ছিল। কেন সেটা, এই হচ্ছে এক্সাম্পল সলিউশন। এটাও ভাবছিলাম যে এইটা না এইটা, এই দুটোর মধ্যে কোনটা হবে। শিট, এইটা হবে না এইটা হবে, কিন্তু জিরো আইগেন ভ্যালু অফ টি, তাহলে জিরো ইজ নট এন আইগেন ভ্যালু অফ টি স্কোয়ার। জিরো টি এর আইগেন ভ্যালু হলে তার কম্পিউশন করলেও টি কম্পোজিশন টির আইগেন ভ্যালু জিরো হবে। শিট, টি কিউবের যে নালিটি ওইটাই করা উচিত ছিল। র্যাঙ্ক অফ টি স্ট্রিক্টলি লেস দেন এন, এটা ভুল হয়ে গেল রে, অনেক কিছু ভুল হয়ে গেছে। ওই দেখো এই কাজটাই করেছে, টি পাওয়ার এম জিরো হবে, ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। ডিটারমিনেন্ট জিরো হলে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে একটা আইগেন ভ্যালু জিরো হবে। জিরো ইফ অ্যান্ড অনলি কন্ডিশন আছে, জিরো ইজ অ্যান আইগেন ভ্যালু অফ টি। গেল, এটা তো ইজি, জিসিডি বের করলে হয়ে যাবে। এস এন থেকে জেড এন থাকলে এন এর মান যদি অড হয় তাহলে হোমোমরফিজম পাওয়া যাবে 1, এন এর মান যদি ইভেন হয় তাহলে হোমোমরফিজম হবে 2। এস এন টু জেড এন, এন হচ্ছে অড, তার মানে একটাই ট্রিভিয়াল হোমোমরফিজম এক্সিস্ট করবে। আর না হয় এফটিএইচ ইউজ করো, এটাই সব থেকে ভালো, কনসেপ্ট দিয়ে করো। কিন্তু পরীক্ষায় আমার কাছে টাইম নেই, এটা ইন্টারভিউ না, এটা পরীক্ষার হল। সো জিসিডি দিয়ে ইউজ করতে হবে। কিন্তু পিএইচডির সময় এরকম জিসিডি ইউজ করলে যদি বলা হয় যে এর জিসিডি হচ্ছে এইটা, তখন ডিরেক্ট আমাকে টার্মিনেট করে দেওয়া হবে ওখান থেকে, কারণ আমি কিছু শিখিনি। ওরা ওই প্রফেসররা এইগুলোই অ্যাজিউম করে নেবে যে আমরা কিছু শিখিনি। জিসিডি না, এটা পরীক্ষায় টাইম বাঁচানোর জন্য আমরা করি, কিন্তু আসলে এইভাবে করতে হবে। এটার নিয়ম হচ্ছে যে এ ফ্রম এস এন টু জেড এন, এস থ্রি টু জেড থ্রি আমি একটা হোমোমরফিজম নিলাম, গ্রুপ হোমোমরফিজম চেয়েছে, তাহলে বাই এফটিএইচ বা ফান্ডামেন্টাল থিওরাম অফ হোমোমরফিজম বা ফার্স্ট থিওরাম অফ হোমোমরফিজম আমরা কী বলবো, এস থ্রি ডিভাইডেড বাই তার নর্মাল সাবগ্রুপস। কী কী হয় এস থ্রির নর্মাল সাবগ্রুপ? আইডেন্টিটি এ থ্রি, আরেকটা কী হয় এস থ্রি নিজে, তাই তো? তাহলে এস থ্রি বাই আইডেন্টিটি, এস থ্রি জেড থ্রির মধ্যে কন্টেইনই করে না, সাবগ্রুপ হয় না। আচ্ছা, এস থ্রি বাই এ থ্রি, দেখো ইন্ডেক্স 2 হচ্ছে, এস থ্রি বাই এ থ্রি মানে হচ্ছে জেড টু আইসোমরফিক হচ্ছে, জেড টু জেড থ্রির সাবগ্রুপ হয়। অর্ডার অফ অটোমরফিজম অফ জেড টু কত হবে? 1। অথবা এইভাবে করো না, জেড টু সাবগ্রুপ অফ জেড থ্রি, ওইভাবে করতে হবে। তারপরে এস থ্রি বাই আইডেন্টিটি, ওইটা তো সম্ভবই না, জেড টু জেড থ্রির মধ্যে কন্টেইন করে, করেই না। ওটাই ভাবছিলাম, কারণ জেড টু জেড থ্রিকে কী করে কন্টেইন করে, 2-3কে ডিভাইডই করে না। যদি এখানে জেড ফোর থাকতো তাহলে 2-4কে যদি এখানে 3 থাকতো তাহলে 3-3কে ডিভাইড করতো, জেড থ্রি জেড থ্রির মধ্যে কন্টেইন করে। এখানে জেড টু আছে, জেড টু জেড থ্রির মধ্যে কন্টেইনই করে না, সো জেড টু সাবগ্রুপই হবে না জেড থ্রির, ওটাও হবে না। এস থ্রি বাই সিংলেটনই, ওটাও হবে না, একমাত্র এস থ্রি বাই এস থ্রি হবে। কারণ এস থ্রি বাই এস থ্রি করলে আইডেন্টিটি হবে, আইডেন্টিটি জেড থ্রির মধ্যে থাকে, তার মানে একটাই আনসার হবে, আইডেন্টিটি জেড থ্রির সাবগ্রুপ হবে, আর আইডেন্টিটির অর্ডার হচ্ছে 1। কারণ সাবগ্রুপ কী করে বের করতে হয়, নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার ডি ডিভাইডেড বাই 5D, ওইটা হচ্ছে সাবগ্রুপের ফর্মুলা। ঠিক আছে, এটাও একটা গুড কোয়েশ্চেন, এটা আমি নিজে করেছি। 22 অপশান হবে। কেন? কারণ জি হচ্ছে 69 অর্ডারের একটা গ্রুপ, পি আর কি হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 23 অ্যান্ড 69। দেখো 23 69কে ডিভাইড করে, 3-23 69, তাহলে 5 অফ 23 মানে 22 অ্যাজ পি ইজ প্রাইম। আচ্ছা, 69-69কে ডিভাইড করে 569 তোমাকে বের করতে হবে, ওইটা করে কিউ মাইনাস পি করলেই হয়ে যাবে। 22-44 এরকম কিছু এসছিল, আর ঠিক মনে নেই এখনো।
এরকমই হবে, 44-22 এসেছিল। এটা Z/21 Z মানে Z21 আইসোমরফিক হবে। আমি এগুলো আমাদের সিলেবাসে নেই, নন জিরো আইডিয়াল কী করে করতে হয় জানি না। আন্দাজে দিয়েছিলাম 6, হয়নি। এগুলো আমি জানি না কী করে করতে হয়, জানি না, এসব আমাদের সিলেবাসে নেই। বাই রুট টেস্ট কি জানি কি। এটাও ভুল, এগুলো না করা উচিত হয়নি মনে হচ্ছে। কমপ্লেক্স অ্যানালিসিসের কোয়েশ্চেন আমাদের সিলেবাসেই নেই, কমপ্লেক্স অ্যানালিসিস। ও সব ভুল। লিওভিলেস থিওরাম ইউজ হবে, আর কি আর করা যাবে। এটা তো ইনফাইনাইটলি মেনি আসবে, কারণ 0 × C1 0 × C2 = 0 আসবে, কারণ y/π 0 আছে। একদম, এটা তো একদম কারেক্ট, যে কেউ করবে এটা, এগুলো ছাড়া যায় না। ডিফারেনশিয়াল ইকুয়েশন একটাও যেন না ছাড়া যায়, পরীক্ষার সময় একটাও ছাড়বো না ডিফারেনশিয়াল ইকুয়েশন। অ্যাপ্লাইড পোর্শন থেকে এইসব কোয়েশ্চেন থাকবে। সব আন্দাজে দিয়েছি, ভাবছিলাম যে এরকম বড় বড় দিয়েছে, এগুলোই আনসার হওয়া উচিত, দেখে মনে হচ্ছিল এগুলো আনসার, কারণ ইন্টিগ্রাল ইকুয়েশন আমাদের নেই, সব সিএসআইয়ের জিনিস, গেট এক্সামের জন্য ইম্পর্টেন্ট এগুলো, গেট সিএসআই নেট। অপশান ডি ইজ কারেক্ট। এইটা কি, ইউ ডিড নট অ্যাটেম্প্ট, এটা আমি অ্যাটেম্প্ট করিনি। এদের আবার লিমিশন আছে এদের উপরে আবার, যে 20টা কোয়েশ্চেন করতে হবে, তার বেশি করতে পারবে না, এগুলো জানতাম না। কোথায় গেল, এটাও দেখা হয়ে গেল। এটা প্রথম অপশানটা কারেক্ট, এর সলিউশন হচ্ছে এইটা। অনলি 47টা কোয়েশ্চেন দেখা চলছে, এটা আমার মনে ছিল, এই ফর্মুলা থার্ড সেমিস্টারে পড়েছিলাম, নিউমেরিক্যাল অ্যানালিসিসের কোয়েশ্চেন, এইসব সিলেবাসে নেই আমাদের এখন। উফ, কি গরম রে। এসব টেবিল ছিল ছোটবেলায়, থার্ড সেমিস্টারে ইন্টারপোলেশন এভাবে করতে হতো। ওহ, লাগরাঞ্জের ইন্টারপোলেশন ফর্মুলা। প্রথমে এই অপশানটা কারেক্ট করলাম,
ভাবছিলাম এটাই দেবো। ই অফ এক্স ই অফ ওয়াই যদি পরস্পর সমান হয় তাহলে কখনো তাদের ডিস্ট্রিবিউশন সমান হতে পারে? পারে না। ইস, এটা একবার দেবো না ভাবছি, দিইনি আমি। এটা দেওয়া উচিত ছিল। এটা একদম ইজি ছিল। যদি এখানে মাইনাস পাই থেকে পাই দিত তাহলে কিন্তু এটা ইউসি হতো না, কারণ -π/2 থেকে π/2 এর মধ্যে ট্যান আনবাউন্ডেড হয়ে যায়, মাইনাস ইনফিনিটি চলে আসে। কিন্তু এখানে ইন্টারভালে এটা, সো ইউসি। সাইন এক্স স্কোয়ার ইজ নট ইউসি অন আর। ওটা ক্ষেত্রে জানতাম। কী করে রিমেন ইন্টিগ্রেবল হলো? আমি তো এখানে এক্সাম্পল নিয়ে করেছিলাম। ডেরিভেটিভের মান 0 থেকে 1 এর মধ্যে আছে, আমি নিয়েছি হাফ এক্স। তো x/2 ওটাও তো একটা আনবাউন্ডেড ফাংশন। ইনক্রিজিং ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হয়? ইনক্রিজিং আর রিমেন ইন্টিগ্রেবল আর ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ওইটাই তো আমি নিয়েছি, ডেরিভেটিভ হাফ আসছে, আনবাউন্ডেড তো বটেই। এটা আমি যতদূর জানি যে কার্টেশিয়ান প্রোডাক্ট অফ countable sets is countable. Cartesian product of any two Cartesian product of any two countable sets is countable. Q set আর Z set দুটোই countable set, so এটার কার্টেশিয়ান প্রোডাক্টটা কাউন্টেবল। কোনটা আনকাউন্টেবল বলেছে? এইটা আর এইটা রিমেইনিং অপশানস হবে। এই যে we know that finite Cartesian product of countable sets is countable set. সবে 66, 120খানা কোয়েশ্চেন বাকি আছে, 120টা কোয়েশ্চেন রয়েছে। এখনো 64খানা বাকি।
একদম নন মনোটনিক তো অবশ্যই মে বি বাউন্ডেড। 65 এটা করেছি। 66, 67, শিট, তিনটে আমি সব কটা ভাবলাম হবে, এগুলো আমাদের নেই সিলেবাসে। সিকোয়েন্স অফ ফাংশন সব ফোর্থ সেমে করানো। না, ভাবছিলাম যে এটা অ্যাটেন্ডই করবো না, সেই অ্যাটেন্ড করেছি, ব্যাস। এটা তো জ্যামের কোয়েশ্চেন, একদম ইজি কোয়েশ্চেন আর খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। কি হলো, 16 ঘর থেকে সাহায্য হলো।
ওই দেখো এ স্কোয়ার চেয়েছে রে, কোশ্চেনই ভালো করে পড়িনি। এ স্কোয়ার ছিল, এর ভ্যালু চাইনি, এ স্কোয়ারের ভ্যালু চেয়েছে। -4 স্কোয়ারটাও তো করতে হবে। যা, 16 অপশান হবে রে। এ তো হয়ে গেল শেষ এইখানেই। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন এরকম করে দিলাম।
chi square.